স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে 4 তলা একটি বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেররিজম ইউনিট। হারিকেন বেরিলে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, 150 মাইল গতিবেগের ঝড়ে নিহত 1। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4 তলা একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। অভিযানে 3টি আইইডি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এর আগে সকাল 10:30 থেকে 4 তলা বাড়িটি ঘিরে রাখে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। পুলিশ সুপার জানান, অভিযান এখনও চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে ব্রিফ করা হবে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। চলে যাচ্ছি তার কাছে। গৌতম, জঙ্গি আস্তানায় কি কি পেয়েছিল আপনার দেয়া তথ্য অনুযায়ী আমি আসলে দর্শকদেরকে জানিয়েছি, এছাড়া আর কি কি তথ্য আছে আপনার কাছ থেকে সে বিষয়ে জানাবেন। নাদিরা, কিছুক্ষণ আগেই কিন্তু যে এখানকার যে অ্যান্টি টেররিজমের দায়িত্বরত পুলিশ সুপার সানোয়ার ইসলাম যে বিষয়টি জানিয়েছেন, এই ভিতর থেকে কিন্তু বোমার যে আইইডি 3টি দৃশ্যমান তারা কিন্তু পেয়েছেন এবং কিছু বোমার সরঞ্জামও কিন্তু তারা পেয়েছেন। ইতিমধ্যেই তারা সেখান থেকে 2টি যে বোমা রয়েছে সেটি কিন্তু একটি খোলা মাঠে এনে রেখেছেন নিষ্ক্রিয় করার জন্য, এবং আরেকটি যে বোমা রয়েছে সেটি কিন্তু 3 তলার ভবনের একটি রুমে সেটা রাখা হয়েছে, সেখানে তারা নিষ্ক্রিয় করার পরিকল্পনা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জেনেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত এই 4 তলা ভবনের প্রতিটি রুম নিয়ে যে ভাড়াটে ছিল তাদের কিন্তু নিরাপদ স্থানে তারা সরিয়ে নিয়েছেন, এবং 3 তলা ভবনে যেখানে বোমার সদৃশ্যমান এবং সরঞ্জাম পাওয়া গেছে সেখানে কিন্তু কোনো জঙ্গি তারা এখনো পায়নি বলে আমাদের জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এখানে এই বোমাগুলি নিষ্ক্রিয় করবেন বলে আমাদের জানিয়েছেন। যে বিষয়টি এর আগে সকাল 10:30টায় কিন্তু রূপগঞ্জের এই বরাবর যে আরিয়াবো এলাকা আছে সেখানে কিন্তু এই যে জাকির হোসেন নামে সৌদি প্রবাসীর বাড়িতে তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করেন। তারা যে বিষয়টি জানিয়েছেন, এই গত মাসের জুন মাসের যে নেত্রকোনায় তারা অ্যান্টি টেররিজমের একটি অভিযান পরিচালনা করেছেন, সেখান থেকে কিন্তু তারা বিপুল পরিমাণ বোমা এবং সরঞ্জাম তারা উদ্ধার করেন। সেখানের তথ্য মতে তারা কিন্তু কক্সবাজার থেকে এক নারী সদস্যকে কিন্তু এই গত সপ্তাহে তারা কিন্তু আটক করেন, এবং তার দেওয়া তথ্য মতে কিন্তু তারা কিন্তু এই গোয়েন্দা নজরদারিতে এই এলাকাটি রেখেছিলেন। এবং এই বাড়িটি সৌদি প্রবাসী জাকির হোসেনের বাড়ি, তিনি কিন্তু এখানে থাকেন না বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। তবে স্থানীয়দের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা যে বিষয়টি জানিয়েছেন, পুরো এলাকাটা কিন্তু ঘেরাও করে রেখেছেন অ্যান্টি টেররিজমের কর্মকর্তারা, এবং সেই সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন, এখানে অপরিচিত অনেক লোক যাতায়াত ছিল, তবে জাকির হোসেন কিন্তু এখানে তিনি থাকেন না, তাই তিনি কিন্তু এই বাসাটি ভাড়া দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে তারা যে দুপুর 1:30টার দিকে কাউন্টার টেররিজমের যে সদস্যরা এবং বোম এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং প্রতিটি রুম তারা তল্লাশি করেন। সেখান থেকে কিন্তু যে বোম এবং বোমের সরঞ্জাম তারা উদ্ধার করেছেন। এখন পর্যন্ত কোনো জঙ্গিকে পাওয়া যায়নি তারা জানিয়েছেন, এবং এইটা আসলে কোন সংগঠনের জঙ্গি সেই বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত করেনি। তারা এই বোমটা নিষ্ক্রিয়র প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এখানে বোম নিষ্ক্রিয় করবেন, এবং সেই নিষ্ক্রিয় করার পরে কিন্তু তারা কিন্তু এই সংগঠনটা আসলে কোন জঙ্গি সংগঠন রয়েছে সেই বিষয়টি তারা কিন্তু আমাদের নিশ্চিত করবেন। এবং সেই সাথে এখন পর্যন্ত কিন্তু অভিযান চলমান রয়েছেন, এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বোমের যে নিষ্ক্রিয়র কর্মসূচি সেটা কিন্তু কার্যক্রম তারা কিন্তু পালন করবেন। আমার কাছে এই ছিল আসলে জঙ্গি আস্তানা ঘেরাওয়ের সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে তো রয়েছেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে পরবর্তীতে বিস্তারিত জানাবো। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। একই দাবিতে দেশের 35টি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এতে 1 জুলাই থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও পাঠদান বন্ধ রয়েছে।
এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বিবৃতি, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রতীকী কর্মবিরতি, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালন করে। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে ৬০ বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ৬৫ বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে বলা হয়, ৩০ জুন ২০২৪ পর্যন্ত যেসব শিক্ষক ও কর্মচারী চাকুরিরত আছেন তারা আগের মতোই সকল পেনশন সুবিধা প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ জানায়, সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনতে অন্যদের পাশাপাশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানসমূহের জন্য প্রত্যয় স্কিম প্রত্যাবর্তন করা হয়েছে। তবে এ বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই যে একটি মুখোমুখি অবস্থানে তৈরি করেছে, এই জিনিসটিকে আমরা মনে করছি যে এটি পুনর্মূল্যায়িত হওয়া উচিত এবং নতুন এই খণ্ডিত প্রজ্ঞাপন জারি না করে সম্পূর্ণটা মূল্যায়ন করে এটি প্রয়োগ করার আগে এটি স্থগিত করা হোক। আমাদের ৬০ বছরের জায়গায় ৬৫, এটা তো হতেই হবে, কিন্তু আসলে আমাদের যে দাবিগুলো সেখানে কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। যেটা যেমন হচ্ছে ধরেন গ্র্যাচুইটি, আমরা যে এককালীন টাকা পাবো সেটার কথা এখানে বলা নাই। আমাদের যে এখন পুরো পেনশনটা দেওয়া হয় সরকারিভাবে, আমাদের বেতন থেকে কাটা হয় না, সেটা যে প্রত্যয় স্কিম আছে সেটা তো কিছু বলা হয় নাই। প্লাস এই জিনিসটা আমাদের দাবি তো হচ্ছে এটা প্রত্যাহার করা, যে আমরা যেখানে আছি সেখানেই থাকবো। প্রায় ৫,৫০০ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫,২১৪ কোটি ৩৪ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ১৪০ কোটি ৪৪ লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জুলাই আগস্টে বৃষ্টি থাকে, এ সময় বিভিন্ন প্রকল্পের কাজ করা যায় না, তাই এখন পেপার ওয়ার্ক এবং বৃষ্টি শেষে প্রকল্পের কাজ শুরু করা ভালো। বন্যার আশঙ্কা থাকায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের দায়িত্ব দেওয়া যাবে না। তিনি জানান, ঘনবসতি এলাকা ও ৩ ফসলি জমিতে প্রকল্প করতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণ হচ্ছে ২০২৬ সালে। চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে ৩ মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দাখিল ও তা প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন। আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত ২ দিন ধরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় সড়ক ভেঙে ঢলের পানি নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে। এতে কার্নই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিস থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। এই পরিপ্রেক্ষিতেই দেশের 8টি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেক হোল্ডারকে নিয়ে 27 জুন ঢাকায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্টার্টআপ ফাউন্ডার্স মিট। এতে উপস্থিত ছিলেন অ্যাঙ্কারলেস বাংলাদেশের সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের পার্টনার মুস্তাফিজুর খান। এছাড়া ইকোসিস্টেম বিল্ডারের সিইও বিজন ইসলাম, বিল্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাত কাউসার, স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, ইভেন্ট পার্টনার উইন্ড মিল অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম, এশিয়াটিক মাইন্ড শেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হারিকেন বেরিল অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে। ঝড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালালেও এখনও দুর্বল হয়নি বেরিল, বরং এটি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 ঝড়ে রূপ নিয়েছে। দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জামাইকার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে। স্থানীয় সময় সোমবার বেলা 11টার দিকে ক্যারিবিয়ান সাগরের গ্রানাডার ক্যারিকাও দ্বীপে ঘন্টায় 150 মাইল বেগে আঘাত হানে বেরিল। সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইনে শত শত বাড়ি ঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে সরকারিভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানায় 2 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেহরাদুন, উধম সিংহনগর, নৈনিতালে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে দিল্লি আবহাওয়া অফিস। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে 4 তলা একটি বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেররিজম ইউনিট। হারিকেন বেরিলে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, 150 মাইল গতিবেগের ঝড়ে নিহত 1। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।